সাজেশান সাজেশান সাজেশান, আই ডোন্ট লাইক ইট বাট ইউ লাইক, সো আই লাইক ইট। যেহেতু তোমরা ক্ষুধার্ত তাই পূর্ণিমার চাঁদ তোমার কাছে যেন ঝলসানো রুটি। ক্ষুধার্ত কেন তোমরা? কারণ সামনেই কিন্তু মাধ্যমিক, আমাদের ছোট ভাই বোনেরা সামনেই তোমাদের মাধ্যমিক, আর যেটা তোমার সেটা তোমারই, যে তোমারা ওই তোমারা। শেষ সময়ে যেটা তোমার কাজে আসবে সেটাই তোমার জন্য উপযুক্ত। তাই একদম লাস্ট মিনিটের সাজেশান নিয়ে চলে এসেছি, মাধ্যমিক ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিটের সাজেশান নিয়ে চলে এসেছি। একেবারে শিওর করে হাত মুঠো রেখে এটা বলতে পারি যে এখান থেকে নিশ্চয়ই ফায়দা পাবে, নিশ্চয়ই ফায়দা পাবে। ঠিক আছে, চলো এক এক করে আমরা তোমাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিই। প্রথম কথা হলো, এই সাজেশান তোমাকে যদি কমপ্লিটলি তার পিডিএফ নিতে হয় তাহলে তোমরা ভিডিও ডেসক্রিপশান সেকশানে দেখবে দেওয়া আছে যে সাজেশানের পিডিএফ কিভাবে নেব, বা যে কোনো ভিডিওর পিডিএফ কিভাবে নেব, সেখানে গিয়ে ভিডিওটা দেখে নেবে। অর্থাৎ তোমরা এই সাজেশানের প্রপার পিডিএফ কিভাবে পেয়ে যাবে, প্রপার পিডিএফ তোমরা পেয়ে যাবে অ্যাপ থেকে তোমরা প্রপার পিডিএফ নিয়ে নিতে পারো। এবং কিন্তু তবুও ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে, কারণ পুরো ক্লাসটা ধামাকাদার হবে, পুরো ক্লাসটা এনগেজিং হবে, সব জায়গাতেই তোমার ক্লিয়ার করে দেওয়া হবে। অ্যাকচুয়ালি শুধু সাজেশান এটা নয়, লাস্ট মিনিট টিপসও তোমার জন্য থাকছে। চলো, তো আমরা জানি যে প্রথম চ্যাপ্টার আমাদের হলো পরিবেশের জন্য ভাবনা, তাই না? তো পরিবেশের জন্য কে ভাবে? কেউ তো ভাবে না, কিন্তু চলো আমরা একটু ভেবে নিই। পরিবেশের জন্য ভাবনাতে আমরা কিছু কোশ্চেন গুরুত্বপূর্ণ হিসাবে রেখেছি। দেখো, প্রথমে আমরা ওজোন স্তর ধ্বংসের কারণ, তারপরে সিএফসি ওজোন স্তর সাথে কিভাবে বিক্রিয়া করে, ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভূমিকা, এভাবেই পর দেখো কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে। এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ইম্পর্টেন্ট হিসাবে দেওয়া আছে। আমি বলতে পারি এই যে কোশ্চেন কটা আছে এর বাইরে কিন্তু এই পরিবেশের জন্য ভাবনা থেকে কোশ্চেন আসবে না। এবং আর একবার বলি, শেষ মুহূর্তে যেটাই তোমার কাজে আসে সেটাই তোমার, আর বাকি সব কার, দেখা যাক। চলো, তো পরপর কিন্তু কোশ্চেনগুলো আছে, তো আর যেগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে, আর যেগুলো নর্মাল ইম্পর্টেন্ট নর্মাল, এছাড়াও যেগুলো এর সাথে এক্সট্রা করতে হবে সেগুলো কিন্তু নর্মাল হিসাবে আছে। সাজেশান মানে এটা নয় যে তোমাকে এইগুলোর ভিতর থেকেই সব এসে গেল, তোমাকে এগুলো অবশ্যই করতে হবে, এগুলো অবশ্যই করতে হবে। আর কি করতে হবে? আর যত তুমি এক্সট্রা করতে পারবে তত কার লাভ? তোমার লাভ। তাহলে এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো অবশ্যই 100% করে যেতেই হবে, সে তুমি ভালো ছেলে খারাপ ছেলে যেই লেভেলের ছেলেই হোক না কেন, ঠিক আছে, করতেই হবে। যারা একদম পিছিয়ে আছে, পাস করতে চাইছে, তারা দেখবে এগুলো করলে পাস আরামে করে যাচ্ছে। যারা 50% নাম্বার পেতে চাইছে তারা 50% নাম্বার আরামে পেয়ে যাচ্ছে। যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছে তাদের এগুলো একেবারে পুরো নখদর্পণ করে রাখতে হবে, এগুলো একেবারে যাবেই, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন পুরো রেডি রেখে দিতে হবে, তারপরে বাকি যত এক্সট্রা করবে তারই লাভ, তাই না? তো এটা গেল পরিবেশের জন্য ভাবনা। কোশ্চেনগুলো পরপর আছে, প্রথমে হচ্ছে কারে তোমার 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেনগুলো, বা আমাদের যে বড় কোশ্চেনগুলো আছে। তারপরে শর্ট কোশ্চেন জেনারেলি কমন দেওয়া যায় না, কিন্তু এই চ্যাপ্টার থেকে একমাত্র কমন দেওয়া যায় বলে আমি কিছু শর্ট কোশ্চেন রেখেছি। এমসিকিউ তোমরা জানো সবসময় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর থেকেই কিন্তু এমসিকিউটা সবসময় দিয়েছে, ফলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ইম্পর্টেন্ট নয়, পরপর কিন্তু আছে। এছাড়াও আমাদের এসএকিউ এর জন্য কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো তোমরা রেডি করো। ইম্পর্টেন্টের জায়গায় দেখো ইম্পর্টেন্ট ঠিক লিখে দেওয়া আছে, এখানে এক্সট্রা অনেক কোশ্চেন কেন দিলাম, কারণ এগুলো তোমরা রেডি করবে বলে। আচ্ছা, পরের চ্যাপ্টারে আমরা যাচ্ছি গ্যাসের আচরণ। কি চ্যাপ্টার? গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ কিন্তু অঙ্ক দেয়, এটাতেই ভয় লাগে, তাই না? অঙ্ক ছাড়া আর কিছু কি করা যায় না? সেটাই চলো দেখা যাক। অঙ্ক ছাড়া তোমরা জানো বয়েলের সূত্র করতে হয়, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা যদি দেখি চার্লস বয়েলের সূত্রের কিছু লেখচিত্র মাঝে মাঝে দিয়ে দেয়, তো কোন কোন লেখচিত্রটা ইম্পর্টেন্ট হতে পারে? পি এর সাথে টি এর আর ভি এর সাথে টি এর লেখচিত্রটা, ঠিক আছে? এছাড়াও চলো আমরা অ্যাভোগাড্রোর সূত্রের সাথে গেলুসাকের সূত্রের ব্যাখ্যা দাও, ঠিক আছে? তবে এটা অতটা তবে এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চার্লস বয়েল আর অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের ইকুয়েশনের প্রতিষ্ঠা করে। এবারের জন্য এই কোশ্চেনটা কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট হতে চলেছে বাবু, ঠিক আছে?
তারপরে চলো দেখো কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো, হ্যাঁ এর থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে চলো এই যে কিছু পরপর কোশ্চেনগুলো আছে, লাস্টের এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো, গ্যাসের অণুগুলোর গতিশীলতার পক্ষে দুটো যুক্তি দাও। দারুণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো রাখা হচ্ছে, এই কোশ্চেনের বাইরে ধরতে গেলে কোশ্চেন আসার চান্স একেবারে নেই। তোমাকে এই কোশ্চেনগুলো পারফেক্টলি সব রেডি করতেই হবে। এখন যদি তুমি বলো স্যার এগুলোর উত্তরগুলো আমার প্রয়োজন, তাহলে তুমি ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে যে এগুলোর উত্তর তোমার প্রয়োজন কিনা, তাহলে সেই অনুযায়ী আমরা তোমার ভিডিও দিয়ে দেব। চলো এবারে প্রবলেম হলো এখান থেকে তো গাণিতিক উদাহরণ করতে হয়। গাণিতিক উদাহরণ নিয়ে অনেকেরই সমস্যাটা কিভাবে হবে গাণিতিক উদাহরণ নিয়ে? যে কোনো গাণিতিক উদাহরণ করার জন্য তিনটে জিনিস মাথায় রাখতে হয়। 3 স্টেপ ইউ হ্যাভ টু বি ফলো ফর ম্যাথমেটিক্যাল প্রবলেম। কি? প্রথমে তোমাকে কোশ্চেনটা পড়তে হবে, তারপরে যে যে ভ্যালুগুলো তোমার কোশ্চেনে দেওয়া আছে সেগুলোকে আমরা বলি গিভেন ভ্যালু। তাহলে নাম্বার 1 স্টেপ হচ্ছে কোশ্চেন পড়ো আর গিভেন ভ্যালুগুলোকে লেখো, গিভেন ভ্যালুগুলোকে লেখো। ঠিক আছে, তারপরের স্টেপ কি? তারপরের স্টেপ হলো তোমার কোন ভ্যালুটা বের করতে বলেছে। ধরো তোমার গিভেন ভ্যালু P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, বের করতে হবে P2। ধরো P2 বের করতে হবে, তাহলে P2-র মাথায় জিজ্ঞাসা চিহ্ন লেখো। তারপরে তুমি ভাবো তুমি এই রিলেটেড ইকুয়েশনটা কি জানো, এই রিলেটেড তোমার কি জানা আছে। যদি তোমার ঠিকঠাক জানা থাকে তাহলে ইকুয়েশন বসাবে। সেখান থেকে এবারে 3 নম্বরে আসছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে। ঠিক করে ক্যালকুলেশন না করলে তোমার যদি নাম্বার কাটা যায় তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারছে না। আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে আমাদের ভৌত বিজ্ঞানের জন্য, সেটা হলো একক পদ্ধতি। ধরো তোমাকে দুটো একক পদ্ধতি ঘুরিয়ে দিল, একটা ভ্যালু আছে সিজিএসে, একটা ভ্যালু আছে এসআইতে। ধরো একটা আছে সেন্টিমিটারে, একটা আছে মিটারে, তো দুটোকে একই একক পদ্ধতিতে আনতে হবে। তাহলে একই একক পদ্ধতিতে আনতে হবে, একক পদ্ধতিতে আনতে হবে। কেন? কারণ না হলে তো তোমার ভুল হয়ে গেল। তাহলে হয় তুমি দুজনকে সিজিএসে আনো, না হয় দুজনকে কোথাতে নিয়ে যাও, এসআইতে নিয়ে যাও। হয় দুটোকে মিটারে নিয়ে যাও, নয় দুটোকে সেন্টিমিটারে নিয়ে যাও। ওকে, এটা এই 3টে স্টেপ, কিন্তু দ্য 3 স্টেপ ইউ হ্যাভ টু বি ফলো ফর দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম। ওকে, তাহলে এখান থেকে আমাদের 3টে থিওরির উপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে হবে। এখন গাণিতিক উদাহরণ হুবহু কমন দেওয়ার ক্ষমতা কারণ নেই, তবে বলে দেওয়া যেতে পারে যে এইগুলোর ওপরে কোশ্চেনগুলো আসবে, হয়তো ভ্যালুগুলো তোমার চেঞ্জ করে দিল। তাহলে বয়েলের সূত্রের জন্য গাণিতিক উদাহরণ এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, P1 V1 ইকুয়ালস টু P2 V2 হয়। এছাড়াও চার্লসের সূত্রের উপরে তুমি কোশ্চেন করতে হবে, আর তোমাকে আদর্শ গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু nRT এর ওপরে করতে হবে, বা অনেক সময় অ্যাভোগাড্রো নাম্বার থেকে অণুর সংখ্যা বের করতে বলে, সেটা আলাদা বিষয়। তারপরে এখান থেকে যদি কোশ্চেন একটু ঘুরিয়ে দেয়, তাহলে পিভি ইকুয়ালস টু আমরা জানি মোল সংখ্যাকে লিখতে পারি ওয়েট বাই আণবিক মাস। তো এখান থেকে কোশ্চেন দেয় আণবিক ভর নির্ণয় করো, আণবিক ভর নির্ণয় করো। ঠিক আছে, তো এই 3টে ইকুয়েশনের ওপরে অঙ্ক করে নিলে তোমার হয়ে যাবে। এখন অঙ্ক তোমার বইয়ের দেখবে কিছু কিছু অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে, সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। অথবা তুমি তো টেস্ট পেপার প্রচুর করেছো, পশ্চাদের এবিটি এর টেস্ট পেপার, তাহলে টেস্ট পেপারের থেকে অঙ্ক তোমাকে করতে হবে। আচ্ছা চলো, সেজন্য অঙ্কগুলো কিন্তু পরপর আর টুকিনি, অঙ্কগুলো তোমরা করে নিতে হবে। আমি জাস্ট কোন ফর্মুলার উপরে কোন কোন কোশ্চেন করবে সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বয়েল, চার্লস, আদর্শ গ্যাস ইকুয়েশনের উপরে এই 3-4টে ফর্মুলার উপরে বেস করে কোশ্চেন করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট বয়েল, তারপরে আদর্শ গ্যাসের পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে অথবা এটা থেকে, তারপরে চার্লসের সূত্র থেকে। এবার আসছি আমরা তাপের ঘটনা। তাপ দিলে কি হয়? উষ্ণতা বাড়ে। তোমার হাতের চায়ের কাপ থাকলে তোমার হাতটা তো গরম হয়ে যায়, তাই না? তো তাপের ঘটনা থেকে কিন্তু অঙ্ক সেরকমভাবে দেয় না, তো সেখান থেকে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন করতে হয়। প্রথমে দেখো তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি, এদের মধ্যে সম্পর্ক লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এদের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, তরলে 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক হয় কেন, এই কটা কোশ্চেন করে নেবে। এখান থেকে একটা কমন তুমি পেয়েই যাবে, আমি লিখে দিতে পারি। তারপরে চলো, কঠিন পদার্থের মধ্যে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটো সাদৃশ্য লেখো। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে এখানে এই কোশ্চেনটা খুব ভালো ইম্পর্টেন্ট। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটা অধাতুর নাম লেখো। এই কোশ্চেনটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট।
কঠিন তরলের প্রসারণের উদাহরণ দাও, দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের উদাহরণ দাও। এই উদাহরণগুলো এইগুলো কেন করতে হচ্ছে? এগুলো শর্ট কোশ্চেনের জন্য, এই তিনটে হলো শর্ট কোশ্চেনের জন্য। ওকে, তারপরে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে এটা বলতে কি বোঝো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইবারে চলে আসছি আমাদের কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বিটা গামার ভিতরে সম্পর্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তাপ পরিবাহিতাঙ্কের সাথে তাপীয় রোধের সম্পর্ক লেখো, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আমি খুব বেশি কোশ্চেন দিইনি, এই কটা কোশ্চেন দিয়েছি কারণ এখান থেকে কমন পাওয়া যায় সেই জন্য। তো চাইলে আরও কিছু এক্সট্রা কোশ্চেন করে নিতে পারো। চলো, আলো, এবারে তো ভয় লেগে যাচ্ছে না, আলো কখনো ভয় লাগায় না, আলো সবসময় অন্ধকারকে জয় করে, অন্ধকারকে জয় করে আসে আলো। আর তোমাদের পরীক্ষা আশা করি সব ভালো হবে, সবার ভালো হবে আর সবারই আলো হবে। চলো, আলো, আলোতে আমরা, আলো তো যেহেতু 12 মার্কস তুলতে হবে, বিষয়টা তো চাপের। আলো আর চলতড়িৎ থেকে কিন্তু 12 করে তুলতে হয় তোমাদের, এটা তো জানো। তো দেখো, তাহলে প্রথমে প্রমাণ করোর ভিতরে সব থেকে তিনটে প্রমাণ করলেই হয়ে যাবে। একটা হলো R=2F, আর একটা হলো কাঁচের স্ল্যাবের ভিতর দিয়ে আলোক রশ্মি গেলে কোনো চ্যুতি হয় না, পার্শ্ব সরণ হয়। আর তৃতীয় হলো তোমার প্রিজমের ক্ষেত্রে ডেল্টা I1 I2 - A, এই তিনটে। তার ভিতরে সব থেকে এবারে ইম্পর্টেন্ট হলো এটা, এটা আসার চান্স খুব বেশি, কারণ আগের বারে ন্যূনতম চ্যুতি দিয়ে এই ইকুয়েশনটার প্রমাণ দিয়েছিল, তবে এটা ডাইরেক্টলি দেয়নি, ন্যূনতম চ্যুতির কন্ডিশনে দিয়েছিল। তাহলে এটাও এবারে করতে হবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এটা। তো এই তিনটে প্রমাণ করতে হবে। তারপরে লেন্সের আলোক কেন্দ্র টালোক কেন্দ্র বিভিন্ন কোশ্চেন আছে। তবে আরেকটা হলো বিবর্ধক কাঁচ হিসাবে কেন উত্তর লেন্স ব্যবহার করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়োপিয়া, এটা আগেরবারে মায়োপিয়া থেকে কোনো কোশ্চেন দেয়নি, ফলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোর বিক্ষেপণ কাকে বলে, র্যালের সূত্র, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি পাশাপাশি লিখে দিয়েছি, ঠিক আছে। লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যম, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে চ্যুতির মান রাশিমালা বের করে, এটাও ইম্পর্টেন্ট। আর রামধনু, এটা শর্ট কোশ্চেনের জন্য, হ্যাঁ, আলোর বিচ্ছুরণে। সরল ক্যামেরা কি লেন্স ব্যবহার করা হয়, প্রতিবিম্বের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কাঁচের প্রতিসরণ এত বলতে কি বোঝো। তারপরে আরও দু একটা কোশ্চেন আসে যে অবতল দর লেন্সের সাহায্যে বস্তুর অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করেন, কারণ আগের বারে উত্তল লেন্স থেকে এসেছিল, আগের বারে অবতল লেন্সের সৎ প্রতিবিম্বনে যাও একটা এসেছিলো, সেইটা মেনটেন করে আমি এটা দিয়েছি। রৈখিক বিবর্ধন কি, রৈখিক বিবর্ধন থেকে কিন্তু অঙ্ক এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। আর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেনগুলো, ঠিক আছে। বা এখানে তোমার আমরা বলতে পারি গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট। আচ্ছা, গাণিতিক প্রশ্নাবলীর জন্য এই কটা জায়গা কভার করলে তোমার হয়ে যাবে। আলোর অঙ্ক নিয়ে অনেকে চাপ খেয়ে যাও, তো আলোর আগের বারে এই ফর্মুলার উপরে বেশ কোশ্চেন দিয়েছে, তাই আমি বলছি যে এবারে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেটেড করে কোশ্চেনও দিতে পারে। তাহলে এইটা একটা ফর্মুলা, আমি এখানে একটা আন্ডারলাইন করে দিই তোমাকে। এই ফর্মুলার উপরে বেস করে তোমরা উদাহরণ করবে, গাণিতিক উদাহরণ করবে, এই ফর্মুলার উপরে বেস করে দিতে পারে। আর এটা স্নেলের সূত্রের উপরে বেস করে দিতে পারলে তো খুবই ইজি। আমরা জানি মিউ গ্লাস থেকে যদি এয়ারে যায়, দ্যাট মিনস 1/μ এয়ার থেকে গ্লাসে, মানে আমরা জানি মিউ গ্লাস থেকে যদি এয়ারে যায় এটা উল্টো হয়ে যায়, μA/μg, এগুলোকে বলে পরম প্রতিসরাঙ্ক। আর এটা একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, রৈখিক বিবর্ধন, এটা থেকে অঙ্ক আসবেই আসবে, খুব ইম্পর্টেন্ট, আগেরবারে এই কোশ্চেন কিন্তু দেয়নি। দেখো, মাধ্যমিকে কিন্তু কমন দেওয়া খুব একটা মানে খুব একটা চাপের কাজ নয়, কারণ বেশি জায়গা নেই কোশ্চেন দেওয়ার, কোশ্চেন এইগুলো থেকে দিতেই হবে, কোনো উপায় নেই, ঠিক আছে। হয়তো কোশ্চেন একটু এদিক ওদিক ঘুরিয়ে দিল, তবে রিলেটেড কোশ্চেন পড়ে যাবে। ওকে, রৈখিক বিবর্ধনের তোমরা ফর্মুলা জানো, প্রতিবিম্বের হাইট আর বস্তুর হাইট, আর বস্তুর প্রতিবিম্ব বাই বস্তুর দূরত্ব, এখান থেকে তোমাদের, তাহলে এই কটা জায়গা থেকে তোমাদেরকে নিউমেরিক্যাল বা গাণিতিক উদাহরণ করতে হবে। এবারে আমরা আসছি চলতড়িৎ, ঠিক আছে। চলতড়িৎ থেকেও একই রকমভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট দেওয়া আছে। এখানে দেখো অনেকগুলো সূত্র কভার করতে হয়, কুলম্বের সূত্র, ওহমের সূত্র, তাদের লেখচিত্র, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, তোমার শক্তির নিত্যতা সূত্র, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এগুলো করতে হয়। তড়িৎচালক বল, বিভব প্রভেদের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওহমীয় অহমীয় পরিবাহী ফিউজ তার কেন ইউজ করা হয়, ডিসি এসির সুবিধা, এরকম পরপর কোশ্চেনগুলো তোমার কিন্তু দেওয়া রয়েছে। বিওটি থেকে এবারে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে আরও এইসব কোশ্চেনগুলো আছে, সিএফএল এলইডির মধ্যে কোনটা সুবিধা, বা ভাস্কর ল্যাম্পের পরিবর্তে সিএফএল কেন ব্যবহার করা হয়, এইসব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ওকে, এবারে যদি আমরা গাণিতিক প্রশ্নাবলীতে আসি, তাহলে কুলম্বের সূত্রের এইটা আমি জাস্ট দিয়েছি, তবে এখান থেকে নাও আসতে পারে, এটাকে কাটাও করে দিতে পারো। কুলম্বের সূত্রের অঙ্ক খুব বেশি দেয় না, তবে এই ফর্মুলার উপরে বেস করে অঙ্ক দেয়, ওহমের সূত্রের উপরে বেস করে অঙ্ক দেয়, আর এইটার ওপরে অঙ্ক ভেরি ভেরি স্টার মারো, অঙ্ক দেবেই দেবে। তো এখানে বলবে তোমার পরিবাহীর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হলো, রোধ কত গুণ হবে, এরকম ধরনের কোশ্চেন। রোধের সমবায়
এই যে রোধের সমবায় আমি লিখেছি, রোধের সমবায় থেকে এবারে আর কোশ্চেন দেওয়ার চান্স নেই, কারণ রোধের সমবায় থেকে কি হয়েছিল, রোধের সমবায় থেকে আগেরবারে সব কোশ্চেনই দিয়েছিল, ফলে রোধের সমবায় থেকে কোশ্চেন দেওয়ার চান্স অনেকটা কম শ্রেণী সমান্তরাল আর তোমার মিশ্র থেকে। তো এবারে জুলের সূত্র H=I²RT, তোমরা জানো এখানে তারপর যান্ত্রিক তুল্যাঙ্ক যে থাকে, হ্যাঁ এসআইতে হলে শুধু জে এর মান 1 হয়, তাহলে এই ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক করা খুব ইম্পর্টেন্ট, তাহলে এটাতেও স্টার মারো। আর বিওটির অঙ্ক ভেরি ভেরি স্টার, এই কটা জায়গা কিন্তু আসবেই আসবে। ওকে, আচ্ছা আলোতে একটা জিনিস বলে দিই, ন্যূনতম চ্যুতির এই যে জায়গাটা ছিল, এইটা হচ্ছে নর্মাল ফর্মুলা দিয়ে অঙ্ক দিতে পারে, ন্যূনতম চ্যুতির অঙ্ক আগেরবারে দিয়েছে এখান থেকে। তাহলে ন্যূনতম চ্যুতিতে তোমরা জানো I1 R1 সমান হয়, বা এই I1 I2 সমান হয়, বা R1 R2 সমান হয়, ওই জায়গাটা থেকে কোশ্চেন দেওয়ার চান্স কম, কারণ আগেরবারে দিয়েছে। তাহলে লাস্ট আমাদের পারমাণু নিউক্লিয়াস রয়ে গেল। পরমাণু নিউক্লিয়াসে তোমাদের কিছু কিছু কোশ্চেন আমরা এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবারে আমার মনে হচ্ছে সেটা হলো এই ধরনের কোশ্চেনগুলো, যে X23/92 পরমাণু থেকে একটি আলফা কণা দুটো বিটা কণা বেরিয়ে গেল, তাহলে তারপর ভর সংখ্যা পারমাণু সংখ্যা কত, বা আরেকটা কোশ্চেন একই রকম ওরা দিলাম, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে হয়তো এই ধরনের কোশ্চেনই দিয়ে দিল এবারে। তো এটা কোন থিওরির উপরে বেস করে হয়, এই থিওরির উপরে বেস করে হয়, তবে এই থিওরিটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা দুটো বিটা কণা বেরিয়ে যায়, তাহলে নিউক্লিয়াসটা একটি সমস্থানিক হয়ে যায়, হ্যাঁ, জনক নিউক্লিয়াসটা একটা সমস্থানিক নিউক্লিয়াস হয়। এইটার উপরে থিওরির উপর বেস করে এই ধরনের কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এছাড়া তেজস্ক্রিয়তা কাকে বলে, উদাহরণ একক শর্ট কোশ্চেনের জন্য, আর মৌলের তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয়াস জনিত ঘটনা, এই ধরনের কোশ্চেন করতে পারে। ভর ত্রুটি কাকে বলে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভর ত্রুটি আর বন্ধন শক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউক্লিয় সংযোজনের আগে কেন নিউক্লিয় বিয়োজন হয়, এইসব কোশ্চেনগুলো তোমাকে করতে হবে। আলফা বিটা গামা কণার নিঃসরণে কী রূপ পরিবর্তন হয়, এগুলো তোমাকে করতে হবে। এবারে একটা জায়গায় শর্ট কোশ্চেনের জন্য তোমাদের আলফা রশ্মি বিটা রশ্মি আর গামা রশ্মির প্রকৃতি, আধান ভর ভেদন ক্ষমতার আয়নন ক্ষমতার তুলনামূলক আলোচনা, কেনটা করতে বলছে হচ্ছে এখান থেকে বিভিন্ন শর্ট কোশ্চেন তুমি পেয়ে যাবে, যখন তুমি কম্পেয়ার করবে এখান থেকে যা শর্ট কোশ্চেন দেবে তুমি পেয়ে যাবে আলফা বিটা গামা রশ্মির থেকে, ঠিক আছে। আর পারমাণবিক নিউক্লিয়াস থেকে সেরকম অঙ্ক হয় না, ফলে চাপ নেই। অঙ্কের জন্য 3টে চ্যাপ্টার, গ্যাসের আচরণ, আলো আর চলতড়িৎ, গ্যাসের আচরণ, আলো আর চলতড়িৎ, ঠিক আছে। আমি শুধু এখানে ভৌতবিজ্ঞানের ফিজিক্স পার্টটুকুর সাজেশান দিলাম, ভৌতবিজ্ঞানের রসায়ন পার্ট যেটুকু আছে, অর্থাৎ এর পরের জৈব রসায়ন, অজৈব রসায়ন, ধাতুবিদ্যা থেকে শুরু করে বাকি যেগুলো আছে, রাসায়নিক গণনা, ঠিক আছে, সেগুলোর সাজেশান এরপরে তোমাদের অন্য আর একটা টিচার, তোমাদের রনক স্যার বলে একটা স্যার আসবে, সে কিন্তু দেবে, ঠিক আছে। তো আমি শুধু এখানে ফিজিক্স বা পদার্থবিদ্যার সাজেশানটা দিলাম। তোমরা জানো যে এসওই বাংলা বরাবরই ক্লাস 11-12 যেই নিট এদের ভিডিও দিয়ে আসছে, আর যেহেতু তোমরাও ডিজার্ভ করো এসওই বাংলার তরফ থেকে কিছু পাওয়ার জন্য, এবং তোমাদেরকে যেহেতু আমরা কথা দিয়েছিলাম, তাই তোমাদের জন্য ভিডিও আসলো, ঠিক আছে। ভিডিওটা সবাই দেখো, এই সাজেশনের এই ভিডিওগুলো কভার করে যাও, নিশ্চয়ই হাত মুঠো রেখে, মনে বল রেখে, সাহস রেখে পরীক্ষা দিতে পারবে, এইটুকু কনফিডেন্স রাখতেই পারি। আর যদি এর উত্তরগুলো প্রয়োজন পড়ে, তাহলে কমেন্টে লিখতে থাকো, পরপর যত কমেন্টে লিখবে যে হ্যাঁ এর উত্তর প্রয়োজন, আমি ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, ঠিক আছে। তো শেষে একটাই কথা, পরীক্ষার হলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে কি, যাতে তোমার কনফিডেন্স সবসময় হাই থাকে। যত পরীক্ষা এগিয়ে আসবে ততই তোমাকে দুশ্চিন্তা ঝেয়ে ধরবে, ততই তোমার মনে হবে খুব চাপ এসে যাচ্ছে, খুব টেনশন হচ্ছে, পাচ্ছি না, ভুলে যাচ্ছি বলে একটা কনফিউশন তৈরি হবে যে স্যার ভুলে যাচ্ছি, যা পড়ছি মাথায় কিছু নেই। একটা জিনিস জেনে রাখো, ভুলে যাওয়ার সমস্যাটা খুবই কমন, এবং ওটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভুলে যাচ্ছ না, তোমার ওই মেন্টাল প্রেশারের জন্য তোমার মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ, কিন্তু যখনই তুমি পরীক্ষার হলে বসবে তখন দেখবে যখনই একটা থিওরি রিলেটেড তোমাকে কোশ্চেন করেছে, তখনই যেটা ভুলে যাচ্ছে মনে হচ্ছিল সেটা তোমার মনে পড়ে গেছে। তো পরীক্ষার আগে খুব স্মার্টলি রিভিশন দিতে হবে এবং বারবার মক টেস্ট দিতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রিপারেশনের জন্য স্মার্টলি রিভিশন দেবে, পুরো বই পড়ে হরদম পড়ার দরকার নেই, কোশ্চেন অ্যান্সার বেশি প্র্যাকটিস করো এবং মক টেস্ট বেশি বেশি দাও, এটা তোমার জন্য খুব এফেক্টিভ হবে। এবং পরীক্ষাতে খুব সুন্দর করে তোমাকে অ্যান্সার রিপ্রেজেন্ট করতে হবে, খাতা মার্জিন দেবে, খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করবে। তবে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে গিয়ে কোশ্চেন ছেড়ে এসো না বাবু, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তো কি করতে হবে তোমাকে, যদি ভৌতবিজ্ঞানে আমরা যদি বলি ফুল মার্কস কীভাবে পাওয়া যেতে পারে, তো ভৌতবিজ্ঞানে ফুল মার্কস পেতে গেলে খুব সিম্পল কথা,
তুমি যেগুলো লিখছো সেগুলো ঠিক মানে বোঝাতে হবে। সায়েন্স এরকম একটা বিষয় যেটা তুমি লিখেছো সেটার মানে যদি ঠিকঠাক হয়, তুমি বইয়ের ভাষা না লিখলেও তুমি ফুল মার্কস পাবে। ঠিক আছে? তো তাহলে এমন কোনো বিষয় না যে তোমাকে খুব ইতিহাস ভূগোল সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, সায়েন্টিফিক্যালি কারেক্ট হলেই তুমি ফুল মার্কস পাবে। এবং তুমি দয়া করে একটু মার্জিনটা টেনে নিও এবং সবসময় চেষ্টা করবে পরীক্ষার সময় যেগুলো তুমি কমন পেয়ে গেছো সেগুলো আগে করবে, তাহলে তোমার কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে, পরে বাকি কোশ্চেনগুলো অনায়াসে তুমি করতে পারবে। আশা করি আমার ছোট ভাই বোনেরা সবার পরীক্ষা ভালো হবে, সবার পরীক্ষা খুব ভালো হবে। পরীক্ষা ভালো দিয়ে এসে জানিও আমাদেরকে যে পরীক্ষাতে আগুন লাগিয়ে দিয়ে আসতে পেরেছি। ওকে, চলো, অল দ্য বেস্ট এভরিওয়ান।